গত 12 ডিসেম্বর 2025 সময় দুপুর 2:30 ওসমান হাদিকে গুলি করা হয় এবং এই সংবাদ পাওয়া মাত্রই র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্তের উদ্দেশ্যে ক্রাইম সিন পরিদর্শন, বিভিন্ন তথ্য এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত মোটরসাইকেলের দ্বিতীয় আসনধারী এবং শুটার হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করে। Next level, well done, side by side, free. ফয়সালের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রযুক্তির সহায়তায় জড়িত অপর ব্যক্তি মোটরসাইকেল চালক আলমগীরকেও শনাক্ত করা হয়। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটির সম্ভাব্য নাম্বার প্লেট ঢাকা মেট্রো ল 546375, যার মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জানতে পারা যায় যে ফয়সাল করিম তার স্ত্রীর বাসা নরসিংদীতে 11 ডিসেম্বর আনুমানিক সকাল 6টা পর্যন্ত অবস্থান করেন। তারপর তিনি আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা করে আনুমানিক সন্ধ্যা 8টায় তার বোন জেসমিনের বাসায় পৌঁছান। পরদিন 12 ডিসেম্বর ভোর 5টায় আগারগাঁও থেকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর গ্রিন জোন রিসোর্ট এর উদ্দেশ্যে উবার যোগে যাত্রা করেন এবং আনুমানিক সকাল 5:30টায় গ্রিন জোন রিসোর্টে উপস্থিত হন। আগারগাঁও থেকে রওনার পূর্বেই ফয়সাল তার বান্ধবী মারিয়াকে ভোর 4টায় ওই রিসোর্টে উপস্থিত থাকার জন্য বলে। তদন্ত সূত্রে 13 ডিসেম্বর 2025 তারিখে উবার চালক ও গ্রিন জোন রিসোর্টে বয়কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মারিয়ার অবস্থান শনাক্ত করা হয় এবং আনুমানিক 2টার দিকে পাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারিয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায় ঘটনার দিন সকালে সেখানে সহযোগী আলমগীরের সাথে ফয়সাল করিম প্রথমে মাদক সেবন করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তার পরিকল্পনার কথা উল্লেখ করেন, যার অনেক কিছুই মারিয়া শুনে ফেলে। এক পর্যায়ে মারিয়া বুঝতে পারেন যে ওসমান হাদির বিষয়ে তারা উত্তেজিত স্বরে আলোচনা করছে। পরবর্তীতে ঘটনার দিন তারা উবার যোগে সকাল আনুমানিক 9টায় রিসোর্ট ত্যাগ করে আগারগাঁওয়ে তার বোনের বাসায় এসে উপস্থিত হন। উক্ত বিষয়টি গ্রিন জোন রিসোর্টের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা নিশ্চিত হই। এক্ষেত্রে গ্রেফতারকৃত মারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া এবং ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে 13 ডিসেম্বর আনুমানিক দুপুর 12টার সময় শিপুকে নরসিংদী হতে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত শিপুর দেওয়া তথ্য অনুযায়ী 14 ডিসেম্বর সকাল 6টায় ফয়সালের স্ত্রী সামিয়াকে নরসিংদী হতে গ্রেফতার করা হয়। 15 ডিসেম্বর আগারগাঁওয়ে উপস্থিত ফয়সালের বোনের বাসা শনাক্ত করে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গোলাবারুদ, বিপুল সংখ্যক চেক এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ কবিরকে ফয়সালের সাথে ইনকিলাব কালচার সেন্টারে উপস্থিতের বিষয়টি নিশ্চিত করা হয় এবং পরবর্তীতে তাকে 15 ডিসেম্বর দুপুর 1টায় ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সালের স্ত্রী সামিয়ার তথ্য অনুযায়ী গত 16 ডিসেম্বর সকাল আনুমানিক 5টায় ঢাকার কেরানীগঞ্জ থেকে ফয়সালের মা ও বাবাকে গ্রেফতার করা হয়। ফয়সালের মা ও বাবার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফয়সালের শ্যালক শিপুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিপুর বন্ধু মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয়। এখন এ পর্যায়ে আটককৃত অভিযুক্ত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিম্নোক্ত তথ্য সমূহ আমরা জানতে পেরেছি, যা আপনাদের সামনে উপস্থাপন করছি। ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর ফয়সাল ও আলমগীর পুনরায় আগারগাঁওয়ে যায় এবং হত্যা চেষ্টায় ব্যবহৃত পিস্তল ও গোলাবারুদ লুকানোর পরিকল্পনা করে। অস্ত্রের ব্যাগটি সে তার বাবাকে দিয়ে তার শ্যালক শিপুর নিকট হস্তান্তর করতে বলে এবং সিএনজি যোগে সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ফয়সালের বাবা ব্যাগটি শিপুর কাছে হস্তান্তর করে। শিপু এই ব্যাগটি নরসিংদীতে ফেরত নিয়ে গিয়ে তার বোন অর্থাৎ ফয়সালের স্ত্রী
সামিয়ার নিকট দিয়ে দেয়। সামিয়া ব্যাগটিকে পুনরায় শিপুর কাছে দিয়ে এটিকে লুকানোর জন্য বলে দেয়। পরবর্তীতে শিপু তার বন্ধু মোহাম্মদ ফয়সালকে বাসায় ডেকে সেই ব্যাগটি দিয়ে দেয় গোপন করবার উদ্দেশ্যে। মোহাম্মদ ফয়সাল তার বাসায় ব্যাগটি রাখার পর সোশ্যাল মিডিয়ায় দেশের সার্বিক পরিস্থিতি দেখে ভীত হয়ে পার্শ্ববর্তী তরুয়ার বিলে অস্ত্র এবং গোলা বারুদ সহ ব্যাগটি ফেলে দেয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে হত্যা চেষ্টায় ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 41 রাউন্ড গোলা বারুদ এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। র্যাবের মূল লক্ষ্যই হলো অপরাধ নির্মূল করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা। আর তাই এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। পরবর্তী অংশের জন্য আমি বিজিবি সেক্টর কমান্ডার স্যারকে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার, ময়মনসিংহ সেক্টরে কর্মরত আছি। আপনারা জানেন যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে 4427 কিলোমিটার এলাকার সীমান্ত জুড়ে আমাদের কাছে দায়িত্বটা পালন করতে হয়। এই দায়িত্বপূর্ণ অধিকাংশ এলাকাটাই হচ্ছে খাল, নদী, বিল, জঙ্গল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং একটা এলাকা। বেসিক্যালি 12 ডিসেম্বর রাত 1:30 থেকে আমরা আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা পেয়ে আমাদের সীমান্তবর্তী যে বিওপিগুলো আছে, এই বিওপিগুলোর অধিকাংশ জনবলই আমরা নিয়োজিত করি। ক্যাম্পের জাস্ট সামান্য কিছু লোক পাহারায় রেখে সমস্ত লোককে আমরা ডিপ্লয় করে দিই গ্রাউন্ডে সতর্ক থাকার জন্য। এখানে একটু উল্লেখ করি, আমাদের পাহাড়ি এলাকা আপনারা যারা গিয়েছেন সীমান্তবর্তী এলাকাতে, তারা হয়তো দেখে থাকবেন, বিশেষ করে ময়মনসিংহ সেক্টরের কথাটা যদি আমি আপনাদেরকে বলি, এর পুরোটাই হচ্ছে পাহাড়ি। অপর পাশে মেঘালয় পাহাড়, এই পাশে হচ্ছে আমাদের সমতল জায়গা। এই জায়গাতে আমাদের প্রতিটা বিওপির সীমিত সংখ্যক জনবল দিয়ে 8 থেকে 10 কিলোমিটার জায়গা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা রাত দিন ঝড় বৃষ্টি সবসময় আমাদেরকে দায়িত্বটা পালন করতে হয়। অর্থাৎ একটা দলকে, সীমিত জনবলের একটা দলকে 8 কিলোমিটার, সীমান্তের ডান বাম 8 কিলোমিটার এবং সীমান্ত থেকে বাংলাদেশের ভিতরে আরও 8 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু আমরা দায়িত্ব পালন করি। এই চাঞ্চল্যকর ঘটনাটা যখন ঘটে তখন আমরা সব লোক আমরা মাঠে অলরেডি ডিপ্লয়মেন্টে গিয়েছি, আমরা চেকপোস্ট স্থাপন করেছি। নর্মাল সময় আমাদের যে পেট্রোল কার্যক্রমটা চলে সেটা জাস্ট আমরা ডাবল করে দিই, কারণ আমরা ক্যাম্পে আর কোনো লোকই রাখিনি, একটা লোকও আমরা রাখিনি আদার দেন শুধুমাত্র ক্যাম্পের নিরাপত্তাটা ছাড়া। 13 ডিসেম্বর যখন আমরা তথ্য পাই যে এই হত্যাকারী ময়মনসিংহের দিকে এসছে, তখন সাথে সাথেই আমরা একই সাথে পুলিশের সাথে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলাতে একসাথে আমরা যৌথ অপারেশন করব। সেই লক্ষ্যে সারা রাত ব্যাপী পুলিশ এবং বিজিবি একসাথে সমন্বয় করে আমরা রাত ভরে অপারেশনটা পরিচালনা করেছিলাম। বেসিক্যালি মূল সন্দেহভাজন হিসাবে, পাচারকারী হিসাবে যার নাম বারবার উঠে এসছে, যে ফিলিপের কথাটা, সেই ফিলিপের কল হিস্ট্রির সূত্র ধরেই কিন্তু এই অপারেশনগুলো পরিচালনা করা হয়েছিল। ফিলিপের নামটা কেন উঠে আসছে এটা আমরা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে, আপনাদের মিডিয়ার কাছ থেকে এই নামটা আমরা বারবার পেয়েছি এবং পরবর্তীতে পুলিশের তথ্যের মাধ্যমে, কল হিস্ট্রির মাধ্যমে এই জিনিসটা আসলে উঠে আসছে ফিলিপের নামটা। আমরা ওই রাতে ফিলিপকে পাইনি, কিন্তু ফিলিপ যেখানে অবস্থান করছিল সেখানে তার স্ত্রী, তার শ্বশুর এবং অপর একজন সহযোগীকে আমরা গ্রেফতার করে নিয়ে এসে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ সিস্টেমে আমরা পুলিশের কাছে হস্তান্তর করে দিই। এর পরের দিন 15 ডিসেম্বর, এর 2 দিন পরে 15 ডিসেম্বর আমরা ফিলিপের আরও 2 জন সহযোগী কিন্তু আমরা আটক করে এবং পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি, এটা শেরপুর জেলার নালিতাবাড়ি থানাতে। এখন এই ফিলিপকে গ্রেপ্তার করার লক্ষ্যে, ফিলিপের প্রসঙ্গটা বারবার উঠে আসছে কারণ সে একজন অন্যতম সন্দেহভাজন এবং মানব পাচারের সাথে জড়িত বলে এখনো বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। এই ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি, এটা এখনো চলমান আছে। বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, প্লাস সাইড বাই সাইড যত ধরনের টুলস ব্যবহার করা সম্ভব
সেই টুলসটা আমরা ব্যবহার করছি তাকে গ্রেফতার করার জন্য। সীমান্তে মানব পাচারের ঘটনা যেটা ঘটে, এটা কিন্তু আমরা নিয়মিতভাবে যারা পাচারের সাথে জড়িত থাকে তাদেরকে আটক করি, পুলিশের কাছে আমরা তাদেরকে দিয়ে থাকি এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়। আপনাদেরকে জাস্ট এতটুকু একটু বলতে চাই, সীমান্তর অতি নিকটে যারা অবস্থান করে বা একদম কাছাকাছি যারা অবস্থান করে তাদের অধিকাংশই চোরাচালানের সাথে কম বেশি জড়িত থাকে, এবং এই চোরাচালানের সাথে আবার যারা জড়িত থাকে তাদের অধিকাংশই আবার যখনই সুযোগ পায় মানব পাচারের সাথেও জড়িত থাকে। সো স্পেসিফিক যখন আমরা কোনো তথ্য না পাই তখন কাউকে ধরাটা আমাদের জন্য ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা যখন পুলিশের মাধ্যমে যখন 13 তারিখে যখন আমরা নিশ্চিত হলাম যে এদিকে আসছে এবং ফিলিপ নামে একটা লোক জড়িত আছে, তাকে গ্রেফতার করার জন্যই কিন্তু আমরা কার্যক্রম গ্রহণ করেছি। বর্তমানে ফিলিপ এবং তার সাথে আরও যে সহযোগী আছে, বিশেষ করে যদি আমি বলি জেমি চিসিম এবং দিক্কি রংদি, এই দুইজন আরও দুইজন সহযোগী, তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে, একই সাথে ফিলিপ তো আছেই। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের এই কার্যক্রমটাকে সাফল্যজনক করার জন্য আমি আপনার সাংবাদিক ভাই যারা আছেন, সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে তাদের মাধ্যমেও, কারণ আপনাদের কাছে অনেক সংবাদ আসছে, আমাদের সাথেও যদি সেটা শেয়ার করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট আপনাদেরকে দিতে পারব বলে আমি আশা করি।